সাইমুম সিরিজ ৫ রক্তাক্ত পামির পর্ব ২। তাসখন্দের বেলা ৩টা। সোজ ফুটানো রোদ। পা দুটি উঠতে চাইছিল না রোকাইভার। ক্ষুধা এবং ক্লান্তি দুই তাকে গ্রাস করতে চাইছে। ঘরের দরজা আর বেশি দূরে নয়, কিন্তু ঘরে গিয়ে দাদিকে কি খবর দেবে রোকাইভা? আজও কোনো কাজ তার জোগাড় হয়নি। পরিচিত সবাই যেন আজ অপরিচিত হয়ে গেছে। রোকাইভা উপলব্ধি করছে তার উপস্থিতিতে সবাই অস্বস্তি বোধ করেছে। এর কারণ রোকাইভা বুঝে। বিশ্বাসঘাতক জামিলভের বোন রোকাইভাও আজ সন্দেহের তালিকায়। তাকে চাকুরি দেওয়ার অর্থ আহেতুক এক সন্দেহের শিকার হওয়া। কেউই এ সন্দেহের শিকার হতে চায় না, তাই পরিচিত জনদের সকল দরজা তার জন্য বন্ধ। গোটা পৃথিবী তার কাছে আজ ছোট হয়ে গেছে। সরকারের সহযোগী ফ্রের কথায় এমনটি হতো না? ওরা বলেছিল ভাইয়ার বিশ্বাসঘাতকতাকে কন্ডেম করে সরকারের কাছে একটা স্টেটমেন্ট রেকর্ড করলেই পড়াশোনার সুযোগ এবং সরকারি বাড়ি দুই পাওয়া যাবে। কিন্তু রোকাইভা এটা প্রত্যাখ্যান করেছে। এর পরিণতি কি সে জানত, কিন্তু যে পরিণতি হোক, ভাইয়ের জীবন দেয়ার চেয়ে বড় কি? না, তা নয়। সুতরাং হাসিমুখেই সে এ জীবন বরণ করে নিয়েছে। তার নিজের জন্য কোনো দুঃখ নেই, দুঃখ হচ্ছে দাদির জন্য। কষ্টসহ্যের বয়স তো আর নেই। ঘরের দরজায় এসে পড়েছে। দরজায় নক করল রোকাইভা। হাত দুটিকেও ভারী মনে হচ্ছে রোকাইভার। দরজা খুলে গেল। হাসিমুখে দাদি দাঁড়িয়ে, বিছানায় সেই জায়নামাজ এবং কোরআন শরীফ। রোকাইভা বুঝল দাদি কোরআন শরীফ পড়ছিল। দাদির মুখে হাসি, কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে হাসির উপর অন্ধকার একটা ছায়া। দাদির কপালে বিন্দু বিন্দু ঘাম দেখে এবং তার আধো ময়লা কাপড় দেখে ভেতর থেকে বেদনাটা উথলে উঠল রোকাইয়েভার। সে দাদিকে জড়িয়ে ধরে বলল, তোমার খুব কষ্ট হচ্ছে দাদি? শেষের কথাগুলো রোকাইয়েভার ভেঙে পড়তে চাইল। দাদি রোকাইয়েভার পিঠ চাপড়ে অত্যন্ত পরিষ্কার কণ্ঠে বলল, আমার কোনো কষ্ট নেই বোন। গোডাউনের মতো এই গরাদ ঘরে থেকে আমি যে তৃপ্তি পাচ্ছি, তা এতদিন এয়ার কন্ডিশন ঘরে থেকে পাইনি। সত্যই বলছ? সত্যই তোমার কোনো কষ্ট হচ্ছে না দাদি? হ্যাঁ রে হ্যাঁ, সুখ তো মনের জিনিস। বাইরের দুঃখ দারিদ্র্যের সাথে তার কোনোই সম্পর্ক নেই। দাদিকে থামিয়ে দিয়ে তার মুখের ওপর চোখ রেখে রোকাইয়েভার বলল, এত শক্তি তুমি কোথা থেকে পাও দাদি? কোথা থেকে পাই? জাতির প্রতি ভালোবাসা থেকে। আজ যুগ যুগ ধরে কমিউনিস্ট সরকার পশুশক্তি আমার মুসলিম ভাইবোনদেরকে যে কষ্ট দিচ্ছে, তার কোনো পরিমাপ নেই। সেদিকে তুমি যদি একবার চোখ মেলে তাকাও, তাহলে নিজের যে কষ্ট, তাকে কষ্টই মনে হবে না। ঘরে একটিমাত্র খাটিয়া, একটা টেবিল, একটা চেয়ার, সাথে একটা বাথরুম। তাদের বাড়িটি কেড়ে নিয়ে সরকার এখানে এনে তাদের তুলেছে। সরকারের ইচ্ছামতো বিবৃতি না দেয়ায় হুমকি দেয়া হয়েছে। এ ঘরটিও কেড়ে নেয়া হবে এবং বিদ্রোহী হিসেবে শ্রম শিবিরে পাঠানো হবে। কিন্তু এর পরও রোকাইয়েভা পারেনি তার ভাইয়াকে বিশ্বাসঘাতক বলে আভিহিত করতে। রোকাইয়েভা খাটিয়ায় গিয়ে বসল। পাশেই টেবিল। টেবিলে প্লেট দিয়ে একটা বাটি ঢেকে রাখা। রোকাইয়েভাই এটা সকালে রেখে গিয়েছিল। মনে হচ্ছে কেউ তাতে হাত দেয়নি। মনটা আনচান করে উঠল রোকাইয়েভার। সে দ্রুত প্লেট তুলে নিল। দেখল বাটিতে একখণ্ড রুটি। এ রুটি দাদির জন্য রেখে দিয়েছিল। দাদি রুটিতে হাত দেননি। রোকাইয়েভা দাদির দিকে ফিরে তাকিয়ে বলল, দাদি, তুমি রুটি খাওনি? না খেয়ে আছো এখন পর্যন্ত? রুদ্ধ আবেগে গলা কেঁপে উঠল রোকাইয়েভার। দাদি ধীরে ধীরে তার কাছে এসে মাথায় হাত রাখল। তারপর সস্নেহে বলল, তুই খেয়ে না গেলে কি আমি খেতে পারি? সেদিন সকালে একখণ্ড রুটি তাদের ছিল। তারা প্রায় খালি হাতে এখানে এসে উঠেছে। পরার কাপড় ছাড়া আর উল্লেখযোগ্য কিছুই তারা নিয়ে আসতে পারেনি। কিছু রুবল ছিল, সেটা দিয়েই কয়েকদিন তারা রুটি কিনেছে। আজ সকালে রোকাইয়েভা না খেয়েই কাজের খোঁজে গিয়েছিল। দাদিকে বলে গিয়েছিল রুটিটি খাবার জন্য। দাদির কথা শুনে রোকাইভা তাকে জড়িয়ে ধরে শিশুর মতো কেঁদে ফেলল। দাদির শুকনো চোখ দিয়েও এবার নেমে এলো অশ্রুর দুটি ধারা। চোখ দুটি মুছে নিয়ে দাদি বলল, চল বোন, রুটি ভাগ করে নেই। আমি তোর জন্য অপেক্ষা করছি। আমি জানতাম তুই খালি হাতে ফিরে আসবি। কোন দরজাই তোর সামনে খুলবে না।
দাদি রুটি ভাগ করল। এক ভাগ রোকাইভার হাতে দিল। রোকাইভা তার খণ্ডটি দাদির দিকে তুলে ধরে বলল, এটা তুমি নাও, তোমারটা আমাকে দাও। দাদি ম্লান হেসে বলল, ঠিক আছে। দুজনে শুকনো রুটি চিবিয়ে 2 গ্লাস পানি খেয়ে নিল। এ সময় দরজায় নখ হল। রোকাইভা দাদির দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়াল। দরজা খুলল। দেখল একজন ফুলওয়ালা। তাসখন্দের রাজপথে এমন কাগজের ফুলওয়ালা অনেক পাওয়া যায়। ঘর সাজানো, টেবিল সাজানোর জন্য এদের চাহিদা প্রচুর। রোকাইয়েভা দরজা খুলে দাঁড়াতেই ফুলওয়ালা একটা সুন্দর ফুলের ঝাড় তার হাতে গুজে দিল, যেন ফরমায়েশি ফুলই সে নিয়ে এসেছে। রোকাইয়েভা মুখ খোলার আগেই ফুলওয়ালা বলল, একটা নমুনা দিয়ে গেলাম, পছন্দ কিনা দেখুন বলেই সে পথ চলা শুরু করল। রোকাইয়েভা অবাক হবার চেয়ে বিরক্তই হল। দরজা বন্ধ করে দাদির দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, দেখো দাদি, কি জ্বালাতন! পয়সা নিল না, কে একজন ফুলওয়ালা দিয়ে গেল। এমন তো হয় না কখনো। কি ব্যাপার? বলল দাদি। কি জানি। বলতে বলতে রোকাইভা ফুলের গুচ্ছটি টেবিলের ওপর রাখল, কিন্তু দাঁড়িয়ে থাকল না, পড়ে গেল। মাটির তৈরি রঙিন ফুলদানির তলাটা কেমন উঁচু। তলাটা পরীক্ষা করতে গিয়ে দেখল টেপ দিয়ে ফুলদানির রঙের একটি কাগজ আটকে রাখা। রোকাইভা তাড়াতাড়ি ওটা খুলে ফেলল। বের হয়ে এলো একটি ভাঁজ করা কাগজ, একটি চিঠি, তার সাথে একটি 500 রুবলের নোট। রোকাইভা এবং দাদি দুজনেই বিস্মিত। রোকাইভা চিঠি পড়ল। রোকাইভা, আমার সালাম নিও। আগামীকাল প্রাহবদার তাসখন্দ সংস্করণে P91 ক্রমিক নাম্বারে একটি মিস্ট্রেস আবশ্যক বিজ্ঞাপন বেরুবে। বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় তুমি 10টায় পৌঁছাবে। বাসাটা আমির ওসমানের। দ্বিধা করবে না। তোমার দিনী ভাইদের তরফ থেকেই এই কাজের ব্যবস্থা। ওই ভাইদের তরফ থেকেই 500 রুবল পাঠানো হল তাৎক্ষণিক খরচ মিটানোর জন্য। ওয়াসসালাম, জুবায়েরব। রোকাইভা চিঠি পড়ে দাদির হাতে দিল। দাদিও চিঠিটি পড়ল। পড়ে বলল, কে জুবায়েরব? মনে আছে দাদি, ভায়ার মৃত্যুর খবর এই জুবায়েরভের চিঠিতেই পেয়েছিলাম। মনে আছে, তাই তো ভাবছি কে এই জুবায়েরব। আশ্চর্যের কথা, আমরা কোথায় আছি, আমাদের কি প্রয়োজন, সবই তার জানা আছে। দাদি কোনো উত্তর দিল না। চোখ বন্ধ করে ভাবছিল। অনেকক্ষণ পরে চোখ খুলে রোকাইবার দিকে চেয়ে বলল, রোকাইবা, আমরা বোধহয় একা নই। কমিউনিস্ট সরকার ও ফ্রেয়ের সমান্তরালে দেশে আরেকটা শক্তি অদৃশ্যভাবে কাজ করছে। জুবায়েরভ সে শক্তিরই প্রতীক। দাদি থামল। আবার চোখ দুটি বন্ধ। চোখ দুটি খুলল তার অনেকক্ষণ পর। দুটি চোখ তার উজ্জ্বল। বলল, বুঝতে পেরেছি। প্রাবদার বিজ্ঞাপন তোকে একটা কাজ দেবার অধিকার সৃষ্টিরই কৌশল। একটু থেমে আবার দাদি বলল, ওরা কি করছে বলতে পারিস রোকাইভা? না দাদি, এদের জানি না, কিন্তু গোপন পত্রিকা সামিজদার থেকে জানি কারা একদল মানুষ এদেশের মুসলমানদের জাগরণ ও মুক্তির জন্য সংগ্রাম করছে। সামিজদাত কি? বলল দাদি। সাইক্লোস্টাইল করা গোপন নিয়মিত পত্রিকা। ওতে থাকে এদেশের বিপ্লবী কর্মতৎপরতার খবর, কমিউনিস্ট সরকারের অপকীর্তি ও সন্ত্রাসের বিবরণ এবং বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী আন্দোলনের নানা তথ্য। আমি বিশ্ববিদ্যালয়ে এর কয়েকটা কপি দেখেছি। দাদির মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, তুই যাই বলিস, আমার খুব আনন্দ লাগছে। আমার জাতি জাগছে, জেগে উঠেছে আমার জাতি। বলতে বলতে আবেগে উঠে দাঁড়াল দাদি। রোকাইয়েভা কাছে আসে, তার ঘাড়ে একটা হাত রেখে কানের কাছে মুখ নিয়ে বলল, আমার জামি কি এদের জানত নাকি? জানবে না কেন দাদি, ভাইয়াদের কাছেই সব তথ্য আসে। তাহলে বলছি, আমার জামিল এদের সাথে ছিল, তাই তো সে জীবন দিল। তারপর দুটি হাত উপরে তুলে দাদি বলল, হে আল্লাহ, কমিউনিস্ট সরকারের সহযোগিতা করে এ পরিবারে যে পাপ হয়েছিল, জামিলের রক্ত দিয়ে তুমি তার করে দাও। দাদির দুগণ্ড দিয়ে দতি অশ্রুর ধারা নেমে এল। রোকাইভা অপলকভাবে তাকিয়েছিল দাদির দিকে। হঠাৎ যেন তার মনে হল, এ কান্না তার দাদির নয়, গোটা মধ্য এশিয়ার। আমুদরিয়া
ও শিরদরিয়ায় যে অশ্রু বইছে যুগ যুগ ধরে এ যেন সেই অশ্রু। সেও দাদির সাথে হাত তুলল। মুখ দিয়ে বেরিয়ে এলো আমিন। গভীর রাত। রোকায়েভা এবং দাদি গাঢ় ঘুমে অচেতন। তাদের দরজায় নখ হল ঠক ঠক ঠক, শক্তিশালী নখ। ঘুম তাদের ভাঙল না। আবার নখ হল ঠক ঠক ঠক, এবার আগের চেয়ে জোরে। কিন্তু ঘুম তাদের ভাঙল না। দাদি একটু নড়ে উঠলেন মাত্র। এবার দরজায় কারাঘাত। একবার, দুইবার, তিন। চমকে উঠে বসল দাদি। প্রথমে কিছু বুঝে উঠতে পারল না। তারপর যখন বুঝেতে পারল, চমকে উঠল। এত রাতে দরজায় নক করে কে? আবার কারাঘাত হল। দাদি রোকায়েভাকে জাগিয়ে দিল। সব শুনে রোকায়েভা আতকে উঠল। এত রাতে কে আসতে পারে? না, ভুল করে কেউ নক করছে এখানে। খোলা উচিত কি না? একটু দরজার কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করল, কে? দরজা খুলুন। বাহির থেকে ভারী কণ্ঠে উত্তর এল, কে আপনারা? কাকে চান? ভয়ার্ত কণ্ঠ রোকায়েভার। কোনো জবাব এল না। আগের সেই ভারী কণ্ঠ আরও ভারী গলায় বলল, তাড়াতাড়ি খুলুন, নইলে ভেঙে ফেলব। জবাব না পেলেও রোকায়েভা বুঝল এরা সরকারের লোক। সরকারি লোক না হলে এমন উদ্ধত কণ্ঠ আর কারোরই হতে পারে না। রোকায়েভা তার দাদিকে বলল, ওরা সরকারের লোক না খুলে উপায় নেই। কিন্তু এই কথা বলার সাথে সাথে অন্তরটা ভীষণ কেঁপে উঠল রোকায়েভার। সেদিন সরকারি লোকেরা যে হুমকি দিয়ে গিয়েছিল তা মনে পড়ল। দাদি ওরা নিয়ে যেতে এসেছে। দাদিকে জড়িয়ে ধরে কাঁপছে রোকায়েভা। আবার প্রবল ধাক্কা এলো দরজায়। ভীতচকিত রোকায়েভা যন্ত্রের মতো খুলে দিল। দুজন লোক, দীর্ঘাঙ্গ, মাথায় ফেল্ট হ্যাট। মুখটা ভালো করে দেখা যায় না। দাদি এবং রোকায়েভা দেখেই বুঝতে পারল ওরা পুলিশের লোক। দরজা খুলতেই একজন সেই ভারী গলায় রোকায়েভাকে বলল, আপনি আমাদের সাথে আসুন। রোকায়েভা দুপা পিছিয়ে গেল ঘরের ভিতর। বলল, কোথায় যাব? কেন যাব? কাঁপছে রোকায়েভা। সময় নষ্ট করবেন না, লাভ নেই, বেরিয়ে আসুন। রোকায়েভা গিয়ে দাদিকে জড়িয়ে ধরল। ঢুকরে কেঁদে উঠল। বলল, আমি যাব না, আমি দাদিকে ছেড়ে যাব না। দাদি পাথরের মতো। তার চোখে কোনো অশ্রু নেই, যেন কোনো অনুভূতিই নেই তার। দুজনের একজন ঘরে ঢুকল। বলল, সময় আমাদের নেই, মাফ করবেন আমাদের, বলে হাত ধরে টেনে বের করে নিয়ে গেল রোকায়েভাকে। রোকায়েভা চিৎকার করে কেঁদে উঠল। বলল, দাদির কেউ নেই, দাদিকে ছেড়ে একা আমি যাব না, দাদিকেও নিয়ে চলো। কিন্তু সেই নিষ্ফল চিৎকার, নিষ্ফল আবেদন নীরব রাতে একটা বড় প্রতিধ্বনি তুলল শুধু। কোনো ফলই হল না। রাস্তায় একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। রোকায়েভাকে তারা সেখানে নিয়ে তুলল। ছোট্ট একটা হিস 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 শব্দ তুলে চলতে শুরু করল গাড়ি। দুপাশে অনেক ফ্ল্যাটের সারি, কিন্তু একজন অসহায় নারীর আর্তচিৎকার কোথাও কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করল না। একটা কৌতূহলী মুখ কোনো জানালায় উঁকি দিল না। একটা জানালার পর্দাও একটু নড়ল না। যেন একটা মৃত্যুপুরী। কমিউনিস্ট রাষ্ট্রের এটাই বাস্তবতা। ভয় এবং প্রতি মুহূর্তের উদ্বেগ কারো মধ্যে কোনো জীবনাবেগ রাখেনি, সবাইকে একটা জীবন্ত লাশে পরিণত করছে। এ লাশে যান্ত্রিক কর্মক্ষমতা আছে, কিন্তু হৃদয় নেই, কোনো অনুভূতি নেই। সেদিন নাইট ডিউটি ছিল জুবায়েরভের। জুবায়েরভ গুপ্ত পুলিশ এবং বিশ্বরেড সংস্থা ফ্রারের রেকর্ড সেকশনের একজন কর্মী। উল্লেখ্য, কমিউনিস্ট সরকারের গুপ্ত পুলিশ এবং বিশ্বরেড সংস্থা ফ্র এখন মধ্য এশিয়ায় এক হয়ে কাজ করছে। জুবায়েরভের অফিসিয়াল নাম ভিক্টর কুমাখোভ। তার দেহে রয়েছে মিশ্র রক্ত, মা তুর্কি উজবেক। রুশ উজবেক মৈত্রীর প্রমাণ দিতে গিয়ে তার মা হামুদা নাজিয়ানভাকে একজন রুশকে বিয়ে করতে হয়। সেই রুশ যুবক পেট্রোভের কোনো ধর্ম ছিল না, কিন্তু স্ত্রী হামুদা নাজিয়ানভার ধর্মনিষ্ঠা তাকে ধীরে ধীরে আকৃষ্ট করে এবং অবশেষে স্ত্রীর কাছে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়। তাদের একমাত্র ছেলে জুবায়েরভ। কিন্তু পেট্রোভের ধর্মবিশ্বাস যেমন গোপন ছিল, তেমনি জুবায়েরভের নাম তারা গোপন রাখে। জুবায়েরভের সরকারি নাম ভিক্টর কুমাখোভ। সব সরকারি খাতায়
সরকারি ও সামাজিক মহলে সে এই নামেই পরিচিত। জুবায়েরব মায়ের কাছে কুরআন পাঠ ও ধর্মশিক্ষা লাভ করেছে। ইসলামের সোনালী কাহিনী শুনেছে সে মায়ের কাছে। জুবায়েরব মায়ের চেয়ে বড় শিক্ষক আর কাউকে মনে করে না। রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত জুবায়েরবের নাইট ডিউটি। একজন কর্মঠ রুশ হিসাবে পরিচিত। কাজে কোনো ফাঁকি না দেয়া এবং বিশ্বস্ততার জন্য সকলের প্রিয় সে। একদিকে রক্তের পরিচয়ে রুশ, অন্যদিকে কর্তব্যনিষ্ঠা। এই দুই কারণে রেকর্ড সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিভাগে তাকে আনা হয়েছে। জামিলের প্রাণদণ্ডের পর নিরাপত্তা বিভাগে যে বিশাল হয়েছে, তারপরেই জুবায়েরব এই দায়িত্ব পেয়েছে। মধ্য এশিয়া অঞ্চলে শাস্তিপ্রাপ্তরা কে কোথায় কোথায় যাচ্ছে, কোত্থেকে আসছে, এর যাবতীয় রেকর্ড এখন তার কাছে। সকল রাজনৈতিক সাজাপ্রাপ্তদের ফাইলের শেষ আস্তানা এখন তার সেকশনের সেফটি ভল্টগুলো। সাইমুমের সাথে জুবায়েরভের সম্পর্ক তার ছাত্রজীবন থেকেই। সে এখন সাইমুমের একজন প্রথম শ্রেণীর কর্মী। সাইমুমের গোয়েন্দা ইউনিটের একজন দায়িত্বশীল সে। চাকুরির সময়টুকু ছাড়া সব সময় সে সাইমুমের কাজেই ব্যয় করে। সেদিন রাত 3:30। হাতে কোনো কাজ নেই। বসে বসে ঝিমুচ্ছিল জুবায়েরভ। হঠাৎ টেবিলের লাল সংকেত জ্বলে উঠল। সেই সাথে পাশ দিয়ে ঘূর্ণায়মান স্বয়ংক্রিয় ক্যারিয়ারে কালো ফিতামোড়া একটা লাল ফাইল এলো টেবিলে। কালো ফিতামোড়া দেখলেই মনটা আনচান করে ওঠে জুবায়েরভের। নিশ্চয় কেউ ফায়ারিং স্কোয়াডে গেল, কিংবা কাউকে নিশ্চয় চালান করা হল দাস শিবিরে। এ ফাইলটা দেখেও মনটা তার তেমনই হল। নিত্যদিনের মতো বাম হাতে টেনে ফাইলটি কাছে নিয়ে পাশের স্টিল ভল্ট থেকে ফাইলের রেফারেন্স অনুসারে রেকর্ড রেজিস্টার বের করল। তারপর ফাইলটি খুলল জুবায়েরভ। ফাইলের শিরোনাম দেখেই চমকে উঠল সে। কিছুক্ষণের জন্য সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। এ যে রোকায়েরভার ফাইল। তাকে শ্রমশিবিরে চালান করা হল, কিন্তু কখন? আজ বিকালেই তো। ফাইলের পাতা উল্টাল জুবায়েরভ। দেখতে পেল ফাইলের ব্রিফ সামারি। আজ রাত 2টায় গ্রেফতার, রাত 3টায় কার্গো প্লেনেই পাঠানো হয়েছে মস্কোর মস্কোভা শ্রমশিবিরে ওমেন ব্রাঞ্চে। জুবায়েরভের সমগ্র সত্তায় ঝড় বইছে। দু চোখের কোণ তা সিক্ত হয়ে উঠল অশ্রুতে। বাঁচাতে পারল না তারা অসহায় মেয়েটিকে। তাদের হিসাবে ভুল হয়েছে। তারা মনে করেছিল বাড়ি ঘর সহায় সম্পদ এবং যাবতীয় সুখভোগ কেড়ে নেবার পর তাদের হিংসার পরিতৃপ্তি হয়েছে। আর কিছু না ঘটলে এই মুহূর্তে ঘাটাতে যাবে না পরিবারটিকে। কিন্তু তাদের সব ধারণা ভুল প্রমাণিত হল। নিজেকে বড় অপরাধী মনে হল জুবায়েরভের। দুর্বল হাতের রেকর্ড রেজিস্টার টেনে নিল জুবায়েরভ। মস্কোভা শ্রমশিবিরে ওমেন ব্রাঞ্চে মধ্য এশিয়া থেকে চালান হওয়াদের তালিকায় রোকাইভার নাম রেকর্ড করার জন্য সেই রেকর্ড রেজিস্টারটি খুলল। নামের তালিকায় চোখ বুলাতে গিয়ে আরেকবার চমকে উঠল জুবায়েরভ। একই আয়েশা আলিয়েভাকে তাহলে অবশেষে মারা হয়নি? সেও ওই মস্কোভাভা শ্রমশিবিরে? অথচ সবাই জানে তার প্রাণদণ্ড হয়েছে। মনে হয় সরকার তার মতো একটা প্রতিভাকে হাত করার আশা ত্যাগ করেনি। দুঃখের মাঝেও আয়েশা আলিয়েভা বেঁচে থাকার সংবাদে জুবায়েরভ খুশি হল। রেকর্ড রেজিস্টারে আয়েশা আলিয়েভার পাশেই রোকাইভার নাম উঠল। রেকর্ড রেজিস্টারটা বন্ধ করতে গিয়ে হঠাৎ মনে হল রোকাইভার দাদির কথা। ফাইলে তাকে গ্রেপ্তারের কথা নেই। তাহলে কোথায় তিনি? চঞ্চল হয়ে উঠল জুবায়েরভের মন। ঘড়িতে দেখল যে ভোর 4টা বেজে গেছে। টেবিলের ফাইলগুলো গুটিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। অফিসের গাড়িতে সে ন্যাশনাল পার্ক পর্যন্ত এলো। তারপর পার্কে একটু বেড়াবে এই কথা বলে সে গাড়ি থেকে নেমে এলো। সে ঠিক করে নিয়েছে এখনই একবার রোকাইবার ফ্ল্যাটে গিয়ে সে রোকাইবার দাদির খোঁজ করবে। রোকাইবার সেই ফ্ল্যাটে দক্ষিণ তাশখন্দে 11 নম্বর কলোনিতে এখান থেকে হেঁটে গেলে 1 ঘণ্টার পথ। কিন্তু সেখানে সে অন্ধকার থাকতেই পৌঁছাতে হবে। কিন্তু এ সময় গাড়ি পাওয়া যায় না। মুশকিলে পড়ল জুবায়েরভ। এ সময় পাশ দিয়ে দুধ সাপ্লাইয়ের গাড়ি যাচ্ছিল। জুবায়েরভ হাত তুলে দাঁড় করাল। জিজ্ঞাসা করে জানল গাড়িটি ডেইরি ফার্মে যাচ্ছে। 11 নম্বর কলোনির পাশ দিয়ে যাবে। জুবায়েরভ নিজের আইডেন্টিটি কার্ড দেখিয়ে তাকে লিফট দেবার জন্য অনুরোধ করল। সিকিউরিটি বিভাগের কার্ড দেখে ড্রাইভার এবং ইনচার্জ একদম মোমের মতো গলে গেল।
জুবায়েরভ 4:30টায় গিয়ে 11 নম্বর কলোনির গেটে নামল। তারপর রোকায়েভাদের ফ্ল্যাট খুঁজে নিতে তার কষ্ট হল না। এখনও অন্ধকার। ফ্ল্যাটের সামনে রাস্তায় একটু দাঁড়াল জুবায়েরভ। চারদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। রোকায়েভার ফ্ল্যাটের কাছাকাছি গিয়ে দরজার দিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল জুবায়েরভের। দরজা খোলা। কেন খোলা? তাহলে কি তিনি নেই? কোথায় যাবেন তিনি এই রাতে? গুম করা হয়েছে তাকে? নানা আশঙ্কা, নানা প্রশ্নে জুবায়েরভের বুক তোলপাড় করে উঠল। দরজায় গিয়ে দাঁড়াল জুবায়েরভ। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। জুবায়েরভ ধীরে ধীরে ডাকল, দাদি। কোনো সাড়া নেই। জুবায়েরভ ঘরে প্রবেশ করল, দরজা ভেজিয়ে দিল। তারপর সতর্কভাবে টর্চের আলো ফেলল ঘরে। দেখল বিছানা খালি। টর্চের আলো মেঝেয় গিয়ে পড়ল। দেখা গেল লুটোপুটি করে পড়ে আছে একটা দেহ। তাড়াতাড়ি ঝুঁকে পড়ল জুবায়েরভ। জুবায়েরভ খুশি হল, চোখ খুলেছেন তিনি। ক্ষীণ কণ্ঠে বললেন, কে তুমি? কি চাও? আমার রোকাইয়া কোথায়? দাদি, আমি জুবায়েরভ। আমি আপনাকে নিতে এসেছি। তুমি জুবায়েরভ? তোমার আগমন এত দেরিতে কেন? আমার রোকায়েভা কোথায়? আমি কোথায় যাব? সব কথা বলবো দাদি, কিন্তু এখনই আমাদের এখান থেকে সরতে হবে। কিন্তু রোকাইয়া যদি এসে এখানে আমাকে না পায়? শেষের কথাগুলো বলতে গিয়ে কান্নায় রুদ্ধ হয়ে গেল দাদির কণ্ঠ। জুবায়েরভেরও চোখের পাতা ভিজে এল। কিন্তু সময় নেই। অন্ধকার থাকতেই এই কলোনি থেকে তাকে বের হতে হবে। জুবায়েরভ বলল, দাদি, রোকায়েবার চিন্তা আমাদের উপর ছেড়ে দিন। আপনি উঠুন। বলে জুবায়েরভ দাদিকে হাত ধরে টেনে তুলল। বলল, দাদি, আপনি আমার কাঁধে ভর দিয়ে চলুন। হঠাৎ থমকে দাঁড়িয়ে জুবায়েরভ বলল, ফুলের ঝাড়টি তো টেবিলের উপর, কিন্তু চিঠিটা কোথায়? ওটা তোশকের তলে। বলল, দাদি। জুবায়েরভ দাদিকে একটু দাঁড় করিয়ে টেবিল থেকে ফুলের ঝাড়টি এবং তোশকের তলা থেকে চিঠিটি নিয়ে নিল। তারপর দাদিকে নিয়ে বেরিয়ে এল ঘর থেকে। কলোনির রাস্তা দিয়ে চলতে চলতেই জুবায়েরভ ঠিক করল তার সরকারি বাড়ির চাইতে আমির ওসমানের বাড়ি দাদির জন্য হবে উপযুক্ত আশ্রয়। ওখানে ভালো সঙ্গও পাবেন তিনি। কলোনির গেট দিয়ে যখন সে বেরিয়ে এল তখন অন্ধকার কেটে যাচ্ছে, কিন্তু লোকজন কেউ বের হয়নি। জুবায়েরভ রাস্তায় নেমেই একটা ট্যাক্সি ডেকে দাঁড় করাল।